আসসালামু আলাইকুম। আমরা এখন পঞ্চম ব্যাংকিং ডিপ্লোমা এআইবিবি প্রস্তুতি এর আইসিটি সাবজেক্টের আইসিটি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এই সাবজেক্টের মডিউল এ ইন্ট্রোডাকশন টু আইসিটি অ্যান্ড কম্পিউটার সিস্টেমস। তো এই অধ্যায় থেকে আজকে প্রথম আলোচনা করবো, অর্থাৎ আইসিটি ক্লাস আজকে প্রথম। তো এই আইসিটি সাবজেক্ট কিন্তু আমরা একটু বলে রাখি এর আগে, এই আইসিটি সাবজেক্টের যে কোশ্চেনগুলি হয় সেই কোশ্চেনগুলি কিন্তু মনে করেন ধরেন এর আগের যে অধ্যায় সাবজেক্টগুলো আছে, একটা অধ্যায় থেকে প্রশ্ন হলে ওই অধ্যায় থেকেই হয়, ক খ গ ওই অধ্যায় থেকে হয়। কিন্তু আইসিটিটা হচ্ছে একটু ব্যতিক্রম। এই অধ্যায়ের ক নাম্বার আরেকটা অধ্যায়ের খ নাম্বার আরেকটা অধ্যায়ের, বা খ নাম্বারের দ্বিতীয় অংশ আরেকটা অধ্যায়ের, এরকম ভাবে দেয়। এটা আমাদের কাছে একটু খুবই মানে আমরা বিড়ম্বনার শিকার হই আর কি। এই জন্য আর আইসিটির ছোট ছোট যে সংজ্ঞামূলক বা ছোট ছোট বিষয়গুলো, যে এটা বলতে কি বোঝায়, এটা কি জিনিস, এই যে এই ধরনের প্রশ্নগুলো আমাদের বেশি জানতে হয়, পড়তে হয়। তো অতএব আইসিটির যে ইয়াটা আছে, আমরা প্রত্যেকটাই টপিক আমরা একবার করে পড়ে যাবো অন্ততপক্ষে, তাহলে আমরা কিছু লিখতে পারবো। আচ্ছা, অনেক বড় বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারে প্রশ্ন আলোচনা করা আছে, দেখুন মানে মাথায় খারাপ, ৬৫টা প্রশ্ন এই ক্লাসে, মানে এই চ্যাপ্টারে আলোচনা করা আছে। অন্যান্য সাবজেক্টের ৩টা চ্যাপ্টারের সমান এই আইসিটি একটা চ্যাপ্টার। তাহলে আমরা সবগুলো একটু করে দেখবো টুকিটাকি। আর এখানে খেয়াল করে দেখুন যে আমরা ৯৯তম পরীক্ষায় যে প্রশ্ন এসেছিল, এই ৯৯তম পরীক্ষার প্রশ্নগুলো যে ছোট ছোট প্রশ্ন, এখানে প্রশ্নের উত্তর যে অন্যান্য সাবজেক্টের মতো যে বড় বড় এরকম ডিসি এনডিসি ডিআরএস কি, অটোমেশন, এটা আর্থিক পরিচালনা অটোমেশনের জন্য ডিসি এনডিসি ডিআরএস এর আলোচনা করে বলা আছে। এই উদাহরণসহ ইনপুট আউটপুট ডিভাইসের সময় বর্ণনা দেন। তারপর আছে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স কিভাবে কাজ করে, ব্যাংকিং আইভিআর এর প্রয়োগ কি। ছোট ছোট এগুলোর উত্তর কিন্তু খুব বেশি বেশি বড় বড় না, ছোট ছোট এরকম ছোট ছোট প্রশ্নগুলো আসে আমাদের। আচ্ছা, আমরা প্রথম চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে আমাদের একটা প্রশ্ন তো থাকবেই ফুল সেট, তার মধ্যে হচ্ছে আমাদের 2টি কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তো সহজ অর্থে প্রথম থেকে যদি আমরা শুরু করি, যদিও এটা থাকবে না পরীক্ষায়, আইসিটি কি। তো আইসিটিতে আমরা জানি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তাই না? আইসিটির পূর্ণরূপ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো এখানে ইনফরমেশন টেকনোলজি, এই প্রশ্নটা, ইনফরমেশন টেকনোলজি বলতে কি বুঝি, এটা কিন্তু আর আইসিটি কিন্তু এক জিনিস, সিমিলার, কাছাকাছি, কিন্তু এক না। এখানে আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে আইসিটি বিষয়টা কি আমরা এটা আগে দেখি। যে আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো কম্পিউটার, ইন্টারনেট, সম্প্রচার প্রযুক্তি, এটা ব্র্যাকেট লেখা আছে, রেডিও, টেলিভিশন এবং টেলি যোগাযোগ নেটওয়ার্ক সহ যোগাযোগ পরিচালনার জন্য ব্যবহৃত প্রযুক্তির একটি বিস্তৃত পরিসরকে বোঝায়। আমাদের যে বিষয়টা আগে থেকে আমরা পড়ে আসছি, কম্পিউটার কি, আমরা যখন 9 পড়েছি আমাদের সময় ছিল কম্পিউটার হচ্ছে একটি গণনা যন্ত্র। এক কথায় উত্তর, কম্পিউটার হচ্ছে একটি গণনা যন্ত্র। কিন্তু বর্তমানে কম্পিউটার শুধু আর গণনা যন্ত্রের মধ্যে নাই, কম্পিউটার আমাদের গণনার মধ্যে নাই, কম্পিউটার আমাদের পর্যালোচনা করে, আমাদের সিদ্ধান্ত দেয় যে এই কাজ করে, এই কাজ করে, এটা করো। এরকম ধরনের উন্নত প্রযুক্তিমূলক যে মানে মানুষের চিন্তায় যেগুলো আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা বলে, এই ধরনের কাজও এখন কম্পিউটার দ্বারা সম্পন্ন হয়। অতএব কম্পিউটার যে শুধু গণনা যন্ত্র বা এরকম এরকম কথা বললে কিন্তু হবে না, সংখ্যা পরিপূর্ণ হবে না। তাহলে আমরা কি বলবো এখানে, সিএস ফরাসি প্রদত্ত সংজ্ঞা অনুসারে কম্পিউটার এমন একটি ডিভাইস যা ডেটা গ্রহণ করতে পারে, ডেটা প্রক্রিয়াকরণ করতে পারে এবং ডেটা আউটপুট করতে পারে। অন্য কথায় কম্পিউটার হলো একটি মেশিন যা কিছু প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইনপুট হিসেবে ডেটা গ্রহণ, সেগুলি প্রক্রিয়া করে এবং সর্বশেষে ফলাফল এবং প্রয়োজনীয় তথ্য আউটপুট হিসেবে ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করে। তাহলে এখানে কিন্তু গণনা ফণনা ওগুলো আর কিন্তু নাই, আমরা ছোটবেলায় যেটা পড়ছি ওটা কিন্তু আর নাই, বা এখনো মনে হয় এখনো
ছোট শ্রেণীর বাচ্চা কাচ্চাদের এখানে কিন্তু লেখা আছে বই কম্পিউটার গণনা যন্ত্র, কিন্তু এটা আমাদের সঠিক সংজ্ঞা না, এখনো সেই সংজ্ঞাটা বলা যাবে না। তো এখানে উদাহরণস্বরূপ অনেক কিছু বলা আছে যে কম্পিউটার, উদাহরণস্বরূপ বলা আছে গ্রাহকরা ব্যাংক থেকে টাকা জমা উত্তোলন করেন, জমা বা তোলার পরিমাণ একটি ব্যাংকে টেলার দ্বারা কম্পিউটার ডেটা ইনপুট করানো হয়। এখন কম্পিউটার ডেটা প্রক্রিয়াকরণ করে যার মধ্যে রয়েছে গ্রাহক লেজারে গ্রাহকদের ব্যালেন্স আপডেট করা, দিন শেষে কম্পিউটার ব্যালেন্স লিস্টিং এবং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স তৈরি করে, যাকে বলা হয় আউটপুট। তাহলে ইনপুট কি, আমরা গ্রাহকদের জন্য তথ্য কত টাকা উত্তোলন করবে বা কত টাকা জমা করবে সেটা আমরা ইনপুট দিচ্ছি। ইনপুট দেওয়ার মাত্র আমরা কমান্ড বাটনে চাপা মাত্র কম্পিউটার সেটা কি করবে, ডেটা প্রসেস করবে। ডেটা প্রসেস করে দিন শেষে সেটা কি করবে, কম্পিউটার সেটা ব্যালেন্স লিস্টিং করবে। ব্যালেন্স লিস্টিং দিন শেষে করে না, সঙ্গে সঙ্গে ব্যালেন্স লিস্টিং হয়ে যায়। তারপরে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স দিন শেষে সেটা হিট করে, করার পর আমাদের যে প্রিন্ট বের করে দেয় সেটার নাম হচ্ছে কি আউটপুট। তাহলে ইনপুট দিলাম, তারপর আউটপুট হিসেবে আমাদের যে ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট যেটা বের হয়ে আসে সেটা হচ্ছে আউটপুট হিসেবে পাই, বা অন্যান্য তথ্য বা ওই যে লেজার যেটা বলে, যেটা প্রিন্ট আউট যেটা পাই সেটা হচ্ছে আমাদের আউটপুট। আউটপুট বা তথ্যের উপর ভিত্তি করে ব্যবহারকারী বা ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ এখানে যে ইয়েটা বলা আছে সেটা একটু উদাহরণ আকারে এখানে তুলে ধরা আছে। সুতরাং কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা তথ্য প্রক্রিয়াকরণ, সঞ্চয় এবং আউটপুট নির্দেশাবলী বা প্রোগ্রামের উপর সেটের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে। তাহলে কম্পিউটার কি করে, আমাদের ডেটা গ্রহণ করে, সেই ডেটাগুলো সে প্রক্রিয়াজাতকরণ করে কম্পিউটার ব্যবহারকারীদের ব্যবহার উপযোগী করার জন্য তারা কি করে, সেটা আউটপুট হিসাবে সাপ্লাই দেয়। আইসিটির গুরুত্ব, এটা এত সহজ বা সস্তা প্রশ্ন দেবে না আমাদের। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভিন্ন সেক্টরে, বিশেষ করে আর্থিক পরিষেবাগুলোতে বিস্তৃত, মানে আইসিটির গুরুত্ব চাইছে, মানে আমাদের এর গুরুত্ব কি, গুরুত্ব তো অনেক, এটা লিখে শেষ করা যাবে না। তবে এখানে এই প্রশ্নটা এত সস্তা বা সহজ প্রশ্ন আমাদের দেবে না। এর পয়েন্টগুলো আছে উচ্চ গতি, যেকোনো সময় উপলব্ধ, যেকোনো জায়গায় উপলব্ধ, মানে আইসিটির ফলে আমরা যেকোনো জায়গা থেকে আমরা টাকা উত্তোলন করতে পারতেছি, আমরা বিকাশে ট্রান্সফার করতে পারছি, ব্যাংক থেকে বিকাশে নিতে পারতেছি, বিকাশ থেকে ব্যাংকে নিতে পারতেছি, এরকম যেকোনো সময় উপলব্ধ, যেকোনো জায়গায় উপলব্ধ। সেটা ব্যাংকিং আওয়ার যেমন 10টা থেকে 4টা পর্যন্ত, ওইরকম কিন্তু এখানে কোনো নির্দিষ্ট সময় নেই। এটা রাত 2টার মতো, 2টার করতে পারেন, 5টায় করতে পারেন, কোনো নির্দিষ্ট সময় নেই, সে কথা বলা আছে এখানে। সঠিকতা, স্মৃতি, এখানে সঠিক লেনদেন হয়। এখানে আমাদের ম্যানুয়ালি করতে গেলে কোনো কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এখানে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুব কম। স্মৃতি এখানে আমাদের ধরে রাখে, আমরা যে ইনফরমেশন গুলো করি সেই ইনফরমেশন গুলো সংরক্ষিত থাকে। শ্রমশীলতা, এটা কোনো প্রকার ইয়ে ছাড়াই, ক্লান্তি ছাড়াই অক্লান্তভাবে এটা কাজ করে। ইন্টারফেসিং, এটা একটা নির্দিষ্ট ইন্টারফেস আছে। আচ্ছা যাই হোক, এটা আরো অনেক ধরনের সুবিধা আছে এছাড়াও, 7টা এখানে দেওয়া আছে, আর অনেক ধরনের সুবিধা আমাদের আছে। তো এটা ওরকম অত বেশি জটিল না, আরো, সরি জটিল না বলছি, ইম্পর্টেন্ট না, আরো অনেক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে। দেখুন, ব্যাংকিং পরিষেবায় এখন যে কোনো সময় উপলব্ধ, আইসিটি কিভাবে এটা অবদান রেখেছে, এই বিষয়গুলো, এইরকম প্রশ্নগুলো আপনাদের আসার সম্ভাবনা রয়েছে। যে ব্যাংকিং পরিষেবায় এখন যে কোনো সময় উপলব্ধ, আইসিটি কিভাবে এতে অবদান রেখেছে, তাই না? ব্যাংকিং পরিষেবার মধ্যে আমাদের কিন্তু এখন এটিএম এ টাকা জমা দেওয়া যায়, টাকা উত্তোলন করা যায়, তাই না? ডেবিট কার্ড, ক্রেডিটের মাধ্যমে পণ্য যে কোনো সময় আমরা কিনতে পারি, তাই না? এর জন্য কিন্তু টাকা উত্তোলন করতে হচ্ছে না, ব্যাংকে যেতে হচ্ছে না। তাহলে এই জিনিসগুলো, ব্যাংকিং পরিষেবাগুলো আমরা এই জিনিসগুলো কিসের মাধ্যমে করতে, আমাদের নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে তো আমরা এটা করতে পারতেছি, তাছাড়া তো করতে পারতাম না। তাহলে এই যে এই কথাটা এখানে বলা আছে যে ব্যাংকিং পরিষেবা এখন যে কোনো সময় উপলব্ধ, মানে যে কোনো সময় আমরা এই পরিষেবা পেতে পারি। রাত 3টায় বলেন, 2টায় বলেন, সকাল 7টায় বলেন, ব্যাংকিং সময় হতে হবে এরকম না। তাহলে আইসিটি কিভাবে এত অবদান রাখছে, আইসিটির অবদানটা এখানে আমাদের অবশ্যই আইসিটির সম্পূর্ণরূপে অবদান রয়েছে। এখানে ওই কথাগুলো এখানে বলা আছে যে আমরা এই যে এটিএম থেকে 724 আওয়ার্স আমরা এটা
অ্যাক্সেসিবিলিটি করতে পারি, মানে আমাদের সেটা এখানে অ্যাক্সেস করতে পারি, আমরা যে কোনো সময় টাকা উত্তোলন করতে পারি, এরকম এখানে কথা বলা আছে। বিল পেমেন্ট করতে পারি, এরকম অনেক ধরনের কথা এখানে আছে। ব্যাংকিং লেনদেনগুলো ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই এগুলো করার জন্য, এটা যে কোনো সময় করতে। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের কম্পিউটারাইজ সিস্টেম, আমাদের নেটওয়ার্কিং ব্যবস্থা কম্পিউটারাইজ সিস্টেমের কারণে এটা সম্ভব হয়েছে। আর বর্তমানে এআই যুগে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমরা কিন্তু আরো ভালো ভালো ইনফরমেশন বা ভালো 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 আপডেট বা ভালো ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আর আইসিটিটা এই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা আহ, আহ, রাখে বা পালন করে। এভাবে আমরা এটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। যখনই আমরা এখানে এটা যে কোনো সময় উপলব্ধ, তখন আপনি মাথায় নিয়ে আসবেন, হ্যাঁ তাই তো, ব্যাংকিং সেবা যে কোনো সময় দিতে পারি। এই বিষয়গুলো একটু ছোট করে আপনার মতো করে আপনি লেখার চেষ্টা করবেন। এখানে এটা লেখা আছে, এতগুলো পড়লাম না, অনেক বড় কাহিনী। টেলার মেশিনে যে এটিএম এর কথা বলা আছে এখানে, পয়েন্ট অফ সেল, পজ মেশিন, আমরা যে সুপার শপে গিয়ে আমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে যে আমরা কিনি, যে ছোট মেশিনটার নাম, ওই মেশিনটার নাম হচ্ছে পজ মেশিন। তো এই জিনিসগুলো আমরা কিন্তু এখানে তুলে ধরবো, আলোচনার মাধ্যমে তুলে ধরবো। এবং আইসিটির অবদান এখানে 100% অবদান রয়েছে। আইসিটি ছাড়া এটা কখনোই সম্ভব নয়। নেটওয়ার্কিং ছাড়া কখনো আমাদের পজ মেশিন বা এটিএম এর মাধ্যমে যখন আমরা টাকা লেনদেন করবো, টাকা উঠাবো, তখন কিন্তু আমরা নেটওয়ার্কিং ব্যবস্থা ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব নয় বা কল্পনা করা যায় না, বা কম্পিউটারাইজ সিস্টেম ছাড়া। আচ্ছা, এইভাবে লিখবো এটা আমরা। আর ব্যাংকিং পরিষেবা এখন যে কোনো জায়গায় উপলব্ধ। এই যে এই কথাটা ঠিক ওই ওই প্রশ্নের সিমিলার প্রশ্ন এটা। ওটা যে কোনো সময় উপলব্ধ, সময় বলা আছে, আর এটা যে কোনো জায়গায় উপলব্ধ। ব্যাংকিং আইসিটি বাস্তবায়নের পর এটা কিভাবে সম্ভব হলো? হ্যাঁ, আইসিটি বাস্তবায়নের পরে তো এটা সম্ভব হবে, তাছাড়া তো সম্ভব হবে না। কিন্তু এখানে যে কোনো জায়গায় বলতে আপনার নেটওয়ার্কিং বা নেটওয়ার্কিং ব্যবস্থা যে জায়গায় রয়েছে সে জায়গায় সম্ভব, আর যে জায়গায় আমাদের নেটওয়ার্কিং ব্যবস্থা পৌঁছায়নি সে জায়গায় কিন্তু সম্ভব না। এখনো অনেক অনেক জায়গা আছে নেটওয়ার্ক দুর্বল বা নেটওয়ার্ক পৌঁছায়নি। হ্যাঁ, এই জায়গাগুলোতে আমরা কিন্তু ব্যাংকিং যে পরিষেবাগুলি এগুলো কিন্তু আমরা করতে পারবো না। তবে বাংলাদেশের প্রায় সব জায়গায় এখন আমাদের নেটওয়ার্কিং ব্যবস্থা চলে গেছে। এই নেটওয়ার্কিং ব্যবস্থা চলে যাওয়ার ফলে আমরা ব্যাংকিং কার্যক্রম আমরা যে কোনো জায়গা থেকে করতে পারি। আপনার একবারে গ্রামের বাড়ি থেকে বা একবারে আমরা সীমান্তবর্তী এলাকা থেকে আমরা ব্যাংকিং কার্যক্রম করতে পারি। ব্যাংকে যাওয়ার আমাদের প্রয়োজন নেই, তাই না? এই জায়গার কথা এখানে বলা আছে। ওখানে যেমন বলছে যে কোনো সময়, রাত 2টার সময়, 3টার সময়, 5টার সময়, সকাল 7টার সময়, মানে ব্যাংকিং আওয়ার যে 10টা টু হচ্ছে 4টা এই সময়ের মধ্যে হতে হবে তা না, তারা যে কোনো সময় করতে পারে। তেমনি এটা আমাদের যে কোনো জায়গায়, শুধু ব্যাংকে গিয়েই যে আমাদের করতে হবে, মানে ব্যাংক জায়গা যে জায়গা আছে সেই জায়গায় গিয়ে যে আমাদের করতে হবে এইরকম কোনো না, আমরা যে কোনো জায়গা থেকে এটা করতে পারি। ঠিক ওই প্রশ্নের ছোট ভাই আর কি এই প্রশ্নটা। এটা একমাত্র সম্ভব হয়েছে আইসিটির কারণে। আইসিটি ফলে আমাদের নেটওয়ার্কিং ব্যবস্থা উন্নতির ফলে আমরা যে কোনো জায়গা থেকে আমরা আমাদের ব্যাংকের সাথে কমিউনিকেট করতে পারি। আমরা ব্যাংকে না গিয়েও ব্যাংকের কাজগুলো করতে পারি। আরটিজিএস, বিএফটি, ইএফটি, এই জিনিসগুলো আমরা করতে পারি। অ্যাকাউন্ট, এমনকি অ্যাকাউন্ট ওপেন, এই জিনিসগুলো আমরা করতে পারি। আচ্ছা, ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম বা পরিষেবাগুলির নাম দিন এবং তাদের সংজ্ঞায়িত করুন। ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম, ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম বা পরিষেবার নাম দিন এবং তাদের সংজ্ঞায়িত করুন। তাহলে আমাদের এখানে ব্যাংকিং সিস্টেম, ইলেকট্রনিক মানে আমাদের কম্পিউটারাইজ যে ব্যাংকিং সিস্টেম, সে ব্যাংকিং সিস্টেমগুলোর মধ্যে আমাদের কি কি আছে? এটিএম আছে, তাই না? এটিএম বা অটোমেটেড টেলার মেশিন, তারপর আছে পজ টার্মিনাল, যেটা বললাম যে আমরা কোনো কিছু কেনাকাটা করতে চাইলে যে ছোট মেশিনটা আছে, ওই মেশিনের নাম হচ্ছে পজ মেশিন বা পজ টার্মিনাল। আচ্ছা, বা পজ হচ্ছে পয়েন্ট অফ সেলস, পয়েন্ট অফ সেলস। আচ্ছা, তাহলে পজ টার্মিনাল। তারপরে আছে ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিং বলতে আমরা ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আমরা ব্যাংকিং কার্যক্রম পরিষেবা করতে পারি, তাই না? সেটা হচ্ছে আমাদের কাছে ইন্টারনেট ব্যাংকিং। এখন আমাদের ব্যাংক কর্তৃক বিভিন্ন অ্যাপস আমরা আমাদের তৈরি আছে, যে কোনো ব্যাংকের এখন অ্যাপস পাওয়া যায়। সেই অ্যাপস থেকেও আমরা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারি। এটা হচ্ছে আমাদের কাছে ইলেকট্রনিক সিস্টেম, ব্যাংকিং সিস্টেম। তারপর আছে এসএমএস ব্যাংকিং, এসএমএস মাধ্যমে আমরা ব্যাংকিং করতে পারি। অ্যালার্ট ব্যাংকিং, অ্যালার্ট ব্যাংকিং। তারপরে আছে আইভিআর, ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স, ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স। এটা আমাদের মানে ইন্টারেক্টিভ, এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকের জানা আছে। একটু যদি আমরা খেয়াল করি, দেখুন এখানে এটিএম
এটা তো অটোমেটেড টেলার মেশিন আমরা জানি, আমরা টাকা উত্তোলনের জন্য আমরা এটিএম মেশিন ব্যবহার করে থাকি, তাই না? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মতো আমরা উত্তোলন করতে পারি। পয়েন্ট অফ সেলস পজ মেশিন, আমরা কোনো কিছু কেনাকাটা, খুচরা কেনাকাটা করার জন্য আমাদের পজ টার্মিনালে গিয়ে, আমরা দোকানে গিয়ে আমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে, পজ টার্মিনালের মাধ্যমে আমরা কেনাকাটা করতে পারি। ইন্টারনেট ব্যাংকিং হচ্ছে আমরা ঘরে বসে বা মোবাইলের মাধ্যমে আমরা আমাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারি। সেটা ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে বা কোনো অ্যাপসের মাধ্যমে আমরা এটা করতে পারি। এসএমএস ব্যাংকিং, এসএমএস এর মাধ্যমে আমাদের ব্যাংকিং কোনো কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারি। যেমন হচ্ছে ব্যালেন্স জানতে অ্যাপতে 16275 এ মেসেজ করুন, ব্যালেন্স আছে স্টার বা 23 বা এরকম ব্যালেন্স জানতে ইয়ে করুন। এই যে এটার নাম হচ্ছে আমাদের কাছে এসএমএস ব্যাংকিং। এসএমএস দিয়ে আমাদের এটা করতে হবে। বা আপনার কাছ থেকে কোনো ইনফরমেশন জানার জন্য এসএমএস চাইতে পারে ব্যাংক, এরকম ভাবে এসএমএস এর মাধ্যমে এটা আমরা করতে পারি। তারপরে আছে অ্যালার্ট ব্যাংকিং। অ্যালার্ট ব্যাংকিং এবং এসএমএস ব্যাংকিং, এই দুটো ব্যাংকিং মধ্যে কিন্তু পার্থক্য আছে আমাদের, হ্যাঁ। আমরা দেখবো অ্যালার্ট ব্যাংকিং। আচ্ছা, কয়টা বাজে? 10টা 3 বাজে। আচ্ছা, এখন শেষ হবে। অ্যালার্ট ব্যাংকিং এবং এসএমএস ব্যাংকিং এর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, আচ্ছা, পার্থক্যটা দেখবো। আইভিআর হচ্ছে কি ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স। আপনি কোনো জায়গায় সাপোজ আপনার কোনো ব্যাংকের 12345 নাম্বারে 16 285 নাম্বারে ফোন দিলে আপনাকে বলতেছে যে অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য বা অ্যাকাউন্ট সার্ভিসের জন্য 1 চাপুন, তারপরে ক্রেডিট কার্ডের জন্য 2 চাপুন, ডেবিট কার্ডের জন্য 3 চাপুন, এফডিআর এর জন্য এত চাপুন। এই যে আপনাকে বলতেছে, এটা অটোমেটেড যে কম্পিউটার সিস্টেম এটা চালু আছে, এটা থেকে আপনাকে বলতেছে। আপনি যে বলতেছে আপনি কি করতেছেন, 2 চাপতেছেন বা 3 চাপতেছেন, মানে আপনার যেটা প্রয়োজন সেটা চাপতেছেন। তারপরে আপনাকে বলতেছে এটা এই করুন, এটা এই করুন, এই যে বলতেছে আপনি ওই অনুযায়ী চাপতেছেন। এটার নাম হচ্ছে আইভিআর, ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স। হ্যাঁ, যে আমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যখন অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ বা কিংবা কোনো ব্যালেন্স জানার জন্য বা কোনো কিছু জানার জন্য যখন আমরা ফোন দিই, কম্পিউটারাইজ যেটা বলে যে এত চাপুন, এত চাপুন, এত চাপুন, এই যেটা বলে সেটা হচ্ছে আমাদের আইভিআর। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে কিছু ইনফরমেশন আমাদের অত্যন্ত জরুরি কিন্তু এখানে, ঠিক আছে? একটু খেয়াল করুন, এখন 10টা 4 বেজে গেছে। এই যে পার্থক্যটা, এটিএম, সিডিএম আর সিআরএম, এটিএম, সিডিএম আর সিআরএম, এটার মধ্যে আমাদের পার্থক্য আমাদের দেখাতে হবে। তো সবগুলোই আমাদের ইলেকট্রনিক ডিভাইস, কোনটার কাজ কি এটা আমাদের জানতে হবে। আজকে মোটামুটি একটু খুব পরিশ্রম গেছে, যার কারণে জিআইবিবি ইয়েটা করতে পারিনি। কালকে দেখাবো, আগামীকাল দেখাবো ইনশাল্লাহ ওদেরটা। যার কারণে ঘুম ধরতেছে এখনই, কেবল 10টা না বাজতে ঘুম ধরতেছে। আচ্ছা, অটোমেটেড টেলার মেশিন। দেখুন এখানে খুব মজার একটা পড়া, কিন্তু এই পড়াগুলো মধ্যে মজা আছে, যেগুলো হয়তো আমরা নাম শুনছি বা কার্যক্রম কি বা কি কোনটা কি এটা কিন্তু জানি না। হ্যাঁ, কিন্তু যখন এই বিষয়টা পড়বে তখন নিজে জানবেন, তখন আপনার কাছে ভালো লাগবে। যে এটিএম, এখানে বলা আছে যে প্রাথমিকভাবে ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ডের মাধ্যমে নগদ তোলা এবং অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার মতো অন্যান্য মৌলিক ব্যাংকিং লেনদেনের জন্য ব্যবহৃত হয়। সেটা কি এটিএম। আর সিডিএম কি, এখানে কি কি তোলা, খালি নগদ তোলা, কিন্তু এখানে বলা আছে শুধু তোলা, নগদ উত্তোলন আর ব্যালেন্স চেক করা যায়, হাবি যাবে এগুলা যা মোট তোলা। আর সিডিএম হচ্ছে কি ক্যাশ ডিপোজিট মেশিন। সিডিএম এর কি পুনরূপ ক্যাশ ডিপোজিট মেশিন। তাহলে এখানে আমাদের বলা আছে যে বিশেষভাবে এটিএম বুথগুলিতে ব্যাংক অ্যাকাউন্টে শুধু নগদে জমা দেওয়ার জন্য, শুধুমাত্র কি নগদে জমা দেওয়ার জন্য একটি পৃথক ডিপোজিট মেশিন স্থাপন করা হয়েছে, যাকে ক্যাশ ডিপোজিট মেশিন বলা হয়। খেয়াল করুন, এটিএম হচ্ছে নগদ তোলা, উত্তোলন, উইথড্র বা ড্রয়িং। ক্যাশ সিডিএম হচ্ছে কি নগদ জমা, ক্যাশ ডিপোজিট মেশিন। আর সিআরএম হচ্ছে নগদ তোলা এবং জমা, এই দুইটা একসঙ্গে দুইটাই, এই যে সিআরএম, তাই না? আমরা কিন্তু এই বিষয়টা একটু খেয়াল রাখবো যে এটা একটু পার্থক্য আমাদের কিন্তু আসতে পারে। তাহলে এখানে এটিএমটা হচ্ছে আমাদের কাছে
শুধু টাকা উত্তোলন, সিডিএম হচ্ছে শুধু টাকা জমা, সিআরএম হচ্ছে আমাদের নগদ জমা এবং উত্তোলনের জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। তো এখানে পার্থক্যগুলো দিয়ে আসো, মানে এই এটা যদি জানেন তাহলে কিন্তু আপনি ৩-৪টা পার্থক্য এমনি লিখতে পারবেন। এখানে শুধুমাত্র অ্যাকাউন্ট আমাদের কি হয়, ডেবিট ডেবিট হয়ে যায়, আর এটা কি হয়, অ্যাকাউন্টটা ক্রেডিট করতে পারে, আর এটা ডেবিট ক্রেডিট দূরে হয়, তাই না? এটা হচ্ছে টাকা উত্তোলন, কাস্টমার নগদ অর্থ উত্তোলন করা যায় এবং নগদ অর্থ জমা করা যায় না, মানে এটা এইভাবে লিখতে পারেন, নগদ অর্থ জমা করা যায় না, এটা নগদ অর্থ জমা করা যায়, নগদ অর্থ উত্তোলন এবং জমা দুটোই করা যায়। এরকম মানে সংজ্ঞাটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি ৩-৪টা পার্থক্য কিন্তু ইয়ে করতে পারবেন। আর লাস্টের যে বিষয়টা, আপনারা যারা সেকেন্ড ম্যান আছেন বা টেলার আছেন কিংবা জিবি যারা এটিএম এর সাথে সংশ্লিষ্ট আছেন, তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবে যে ব্যাংকের কর্মীদের ঘন ঘন ক্যাশ বক্স পূরণের প্রয়োজন হয়, মানে কি এটিএম থেকে কি হয়, শুধু টাকা উঠেই নিয়ে যায় শুধু, এই জন্য কি হয়, মানে বারবার রিপ্লেনিশমেন্ট করতে হয়, বারবার টাকা জমা দিতে হয় এটিএম এ। আর সিডিএম এ কি করতে হয়, টাকা খালি জমাই দেয়, যার কারণে আমাদের ক্যাশ বক্স ভরে যায়, ওই জন্য টাকা খালি খালি করতে হয়, সেটা এখানে পুরো পূরণ করতে হয়, এটা কিন্তু খালি করতে হয়। আর এটা কি আমাদের বারবার জমা হয়, এখানে আমাদের ইয়েও হয়, যার কারণে তত বেশি আমাদের খালি করা বা তত বেশি আমাদের পূরণ করার প্রয়োজন হয় না। আচ্ছা, এই হচ্ছে আমাদের পার্থক্য, এটা দেখলেই বুঝতে পারবেন, অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু, হ্যাঁ, এটা আমাদের পার্থক্য। আচ্ছা, 10টা 8 বেজে গেছে, আমরা আইসিটি সাবজেক্টটা একটু পরে শুরু করছি। আমরা এরপর যে সাবজেক্টটা আছে আইসিটির পর আছে হচ্ছে আজকে 30 আইসিটির পর ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট, ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্টটা শুরু করবে এখন। তো আপনারা কাইন্ডলি শুধু ওই লিঙ্কে আরেকবার টাচ করে, ওই একই লিঙ্কে টাচ করে শুধু ঢুকবেন, আমি এটা কেটে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।